মন্দারমণি। পুরোটা লাল কাঁকড়া। নিউ ইয়ারের জন্য এত সুন্দর সাজানো ছিল। এখানে আমরা বোটে করে যাই, ৮ ঘন্টা মতন আমরা সুইমিং পুলে ছিলাম। ৪০, ৫০, ৬০, ১০০, ২০০ ইউটিউবে খুঁজলে দীঘার ভিডিও অজস্র আছে, সেটা আমি জানি। আর আমার এতদিন মনে হতো যে দীঘা বোধহয় সবাই গেছে, অন্তত কলকাতা সাইডে তো সবাই গেছে। রিসেন্টলি দু একজনের সাথে পরিচয় হওয়াতে তারা বললো তারাও কোনোদিন দীঘা যায়নি। তো অ্যাকচুয়ালি তখন বুঝলাম যে না, যেরকম আমরা ভাবি ব্যাপারটা ঠিক সেরকম নয়। আর এত দীঘার ভিডিও থাকতো আমি কেন দীঘার ভিডিওই বা বানাবো। চলুন আজকে দীঘার ভিডিওটা একটু অন্যরকম বানাই। মানে এই ধরুন, যেমন নতুন জগন্নাথ মন্দির হচ্ছে, সেটা কবে খুলবে, নতুন ঢেউসাগর হচ্ছে সেটা কীরকম, আর নায়কালী মন্দির যে রয়েছে সেটাও আপনি গেছেন কি, চলুন এই খোঁজ নিয়ে আজকে নতুন ভিডিও চলে এসি। হ্যাঁ, চিরাচরিত দীঘার কিছু জিনিস তো থাকবেই, অবশ্যই থাকবে, তবে এই নতুন জিনিসগুলো আছে। শুরু করি। আমাদের যাত্রা শুরু হলো সকালবেলা তাম্রলিপ্ত এক্সপ্রেসে। নর্মালি হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেসে সবাই যায়, কারণ এটা বেশ সকালবেলা ছাড়ে। কিন্তু এখন একটু লাইনের গন্ডগোল থাকাতে আমাদের ট্রেনটা কিন্তু বেশ লেটে ছেড়েছিল। এই মেসেজটা আমরা রাত্রেবেলা পেয়ে গেছিলাম। আর আপনারা যদি এর মধ্যে মানে অন্তত ফেব্রুয়ারি মার্চের মধ্যে যদি হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেসে দীঘা যাওয়ার প্ল্যান করেন, তাহলে কিন্তু একটু মেসেজগুলো চেক করতে থাকবেন, কারণ প্রায় ট্রেন লেট হচ্ছে। আমাদের কিন্তু ট্রেনটা 9:15 টাইম ছিল। সো আমরা মানে মোটামুটি একটু বেশিক্ষণ ঘুমাতে পারলাম সেজন্য, নাহলে নর্মালি 5টায় বেরোতে হয়, আমরা মোটামুটি 7টায় বেরোলাম এবং তাম্রলিপ্ত করে আমরা দীঘা পৌঁছাবো। কিন্তু তার আগে যেটা করি সেটা হচ্ছে, এই যে তাম্রলিপ্ত এক্সপ্রেসে নানান ধরনের খাবার ওঠে, ঝালমুড়ি ওঠে, ডিম সেদ্ধ, প্লাস এখানকার চপ খুব বিখ্যাত, তো চপ, সিঙ্গাড়া, মেচেদার যে সিঙ্গাড়া ফুলকপি আলু দিয়ে দারুণ লাগে, এগুলো সব খেতে খেতে কিন্তু আমরা এই চলে আসলাম দীঘাতে। ফাইনালি দীঘাতে বলে রাখি যারা যায়নি তাদের জন্য, দীঘা থেকে বেরিয়েই আপনার দীঘা প্ল্যাটফর্ম থেকে বেরোনোর পরে অনেক লোকে আপনাকে বলবেন, ধরবে ওখানে কি আমি হোটেল দেখাবো এই সেই এরকম। তো আপনারা এটাতে পা দেবেন না, একটু বেরিয়েই দেখবেন পুরোটা একটা টোটো স্ট্যান্ড আছে। আপনাদের যদি নিজস্ব হোটেল বুক করা থাকে তাহলে আপনারা ওখান থেকে ডাইরেক্ট টোটো নিয়ে আপনারা চলে যেতে পারেন। আর যদি বুক করা না থাকে তাহলে ওরা দেখিয়ে দেয় ঘুরিয়ে। এখানে একটা পলিসি হচ্ছে, মানে ওদের যে টেকনিকটা সেটা হচ্ছে, আপনাকে 10 টাকা পার হেড হিসাবে নেবে, ওরা প্রত্যেকটা হোটেল ঘোরাবে আপনার যতক্ষণ না পছন্দ হবে। এখানে ওদের একটা কমিশন থাকে। কিন্তু যদি আপনার বুক করা থাকে আপনাকেও একটা পাত্তা কিন্তু দেবে না। বুক করা থাকলে যেটা হচ্ছে, যেরকম আমাদের বুক করা ছিল সেই জন্য আমাদের ওখানে 20 টাকা পার হেড হিসাবে, কিন্তু আমরা যেহেতু টোটোটা পুরোটাই নিয়েছিলাম, আমরা দুজন ছিলাম, তো আমাদেরকে সেজন্য কিন্তু 5 জনের টাকাই দিতে হলো, মানে আমাদের 100 টাকা দিতে হয়েছে। এটা আপনাদের ক্ষেত্রেও হবে, আপনারা 4 জন থাকুন কি 5 জন থাকুন কি 2 জন থাকুক কি 1 জন থাকুক, ওই টোটোটা নিলে আপনাকে 100 টাকায় আপনার ওই যেই হোটেলে বুক করা আছে সেখানে পৌঁছে দেবে। তো আমাদের হোটেল দ্য পিকুস যে ছিল, মানে বুক করা ছিল রুম, তো আমরা পৌঁছে গেলাম এখানে দ্য পিকুস। এবং ক্রিসমাস নিউ ইয়ারের জন্য এত সুন্দর সাজানো ছিল, খুব ভালো লাগছিল। নর্মালি পিকুসে আমরা এর আগেও থেকেছি, পিকুসে ভালোই লাগে ওখানে মানে ওখানে থাকতে, তো এখানেও ভালো লেগেছিলো। আচ্ছা হ্যাঁ, শেষে কিন্তু সমস্ত কিছুরই আমি কত কি পড়েছে খরচা সবটাই বলে দেবো। আর মানে এখন বলতে গেলে অসুবিধা হবে, আমি দেখে পুরোটা আপনাদের বলে দেবো। এই হচ্ছে পিকুসের, বললামই এই সুইমিং পুল রয়েছে, খুব সুন্দর। এদের মানে সুইমিং পুলটা অনেক আগে ছিল না, রিসেন্টলি এটা করেছে। খুব ক্লিন একটা সুইমিং পুল রয়েছে, এদিক দিয়ে সিঁড়িও রয়েছে। বাট আমরা এখন লিফটে করে এই যে পৌঁছে গেলাম আমাদের রুমে। আর এই যে হচ্ছে আমাদের রুম, খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন রুমটা। রুমের মধ্যে মানে একটা ডাবল বেড রয়েছে, একটা ওয়ার্ড্রপ রয়েছে, এইদিকে আপনার মানে ছোট্ট একটা ফ্রিজ রয়েছে, আর কেটেল রয়েছে, ইলেকট্রিক কেটেল, ওদের কফি, চা, চিনি এই সমস্ত কিছুই দেওয়া রয়েছে। আর এটা 2বার করে দেয়। আর এখানে বলে রাখি, ওরা কিন্তু ডেলি রুম পরিষ্কার করে, আপনার যে চাদর, বিছনার যে মানে বিছানার যে চাদর, পিলো কভার, এগুলো কিন্তু ডেলি পরিষ্কার করে দিয়ে যায়, মানে চেঞ্জ করে দিয়ে যায়। বাথরুম ডেলি পরিষ্কার করে দিয়ে যায়। আর মানে কাপগুলো যে চায়ের কেটেল, এগুলো সব ধুয়ে টুয়ে দিয়ে যায়। আচ্ছা, এবার আসি আমরা কি করলাম। এরপরে আমরা কিন্তু দীঘা থেকে ডাইরেক্ট ওখান থেকে উদয়পুর চলে গেলাম। উদয়পুরের ডিস্টেন্স খুব বেশি হলে 15 মিনিট। এবার উদয়পুরেও ওখানে থেকে মানে হোটেল থেকে বেরিয়েই একটা টোটো স্ট্যান্ড রয়েছে, ওখানে অনবরত মানে টোটো চলতেই থাকে। তো আপনারা যারা নতুন যাচ্ছেন তাদেরও কোনো ভয় নেই, ওখানে নামলেই টোটো আছে। টোটো 100 টাকা নেয়, ওরা ছেড়ে দিয়ে আসে। ওরা যদি ওয়েটিং টাইম যদি বলেন যে আপনাদের নিয়ে আসবে, তাহলে ওরা 250 টাকা নেয়, 40 মিনিট ওয়েট করে ওখানে। কিন্তু আমরা যেহেতু ওখানে থাকবো বলতে আমরা একটু খাওয়া দাওয়া করবো, যেহেতু উদয়পুরটা আমাদের খুব পছন্দের একটা জায়গা। উদয়পুরে আমরা নর্মালি প্রথম দিনটা গিয়ে ভাত টাত খুব একটা খাই না, আমরা উদয়পুরে কাঁকড়া, চিংড়ি বা ওখানে যে মাছগুলো থাকে, পমফ্লেট, এই ধরনেরই খাই। আরেকটা কথা এখানে বলি, উদয়পুর কিন্তু মানে এমনি বলে লিকার ব্যান্ড, কিন্তু ওখানে এই ধরনের আছে, স্মোকিং, হুক্কা, এগুলো রয়েছে। তো যারা এগুলো একদম পছন্দ করে না তারা একটু অ্যাভয়েড করতে পারেন। আমি যেরকম নিজে স্মোকিং ড্রিঙ্কিং কিছুই করি না, কিন্তু তবুও আমার ওই এনভায়রনমেন্টটা, মানে মাছ খেতে আমার খুব ভালো লাগে, আমি সেই জন্য ওখানে বসে এমনি এইগুলো এনজয় করি। এখন রিসেন্টলি দেখলাম উদয়পুর থেকেও কিন্তু 100 টাকা পার হেড হিসাবে আপনার বোট রয়েছে, ওখান থেকে মানে লাইফ জ্যাকেট দিয়ে ওখানে বোটিং করে অনেকটা দূর নিয়ে যায়, আবার নিয়ে আসে। প্লাস উদয়পুরে আপনি বাইকও ভাড়া পাবেন, ওখানে মোটামুটি ওই 150-200 এরকম ওরা আছে, স্কুটি, বাইক, ওই তালসারি অবধি আপনি যেতে পারেন, আবার চলে আসতে পারেন। তবে এইগুলো একটুখানি আমার রিস্কি লাগে, কারণ বাইকে অনেক সময় ডেন্ট থাকে, কি হয়, এগুলোতে একটা চার্জের ব্যাপার থাকে, এটা একটু দেখে নেবেন এই ব্যাপারগুলো। তো উদয়পুর থেকে আমরা সন্ধেবেলা ফিরে আসলাম। ফিরে এসে সন্ধেবেলায় আমরা যেটা করি, একটুখানি বেরিয়ে বিচের
ধারেই বসি। তো আমরা যেহেতু পরের দিন পুরো সাইট সিন করবো ভেবেছি, সেই কারণে আমরা আজকে ওল্ড দীঘা চলে গেলাম। এখানে একবার বলে রাখি, যারা নিউ দীঘা ওল্ড দীঘা বুঝতে পারছেন না, আসলে ওল্ড দীঘাটাই আগে হয়েছিল। নিউ দীঘা আগে শুধুমাত্র বিচ ছিল আর ঝাউবন ছিল, এখন অজস্র হোটেল, এখন নিউ দীঘাতেই বেশি হোটেল হয়ে গেছে হয়তো সেভাবে দেখতে গেলে। তো নিউ দীঘাতে আমরা ছিলাম, ওল্ড দীঘায় ঘুরতে গেছিলাম। ওল্ড দীঘায় মেন মার্কেট রয়েছে, ওখানে প্রচুর কেনাকাটি করতে পারবেন। নিউ দীঘাতেও পারবেন, কিন্তু এস্টাবলিশড মার্কেট ওখানে রয়েছে অনেক। আর ওখানে বসে আমরা একটু চা খেলাম, আর এখানে বাচ্চাটাকে দেখছিলাম, এরা সব ওই রকম বাবলসগুলো ওড়াচ্ছিল। সত্যি বাচ্চাদের কি আনন্দ না, আমাদেরও আনন্দ ঢেউ দেখে। তো ঢেউ দেখছিলাম, বসেছিলাম। তারপরে ওখান থেকে আমরা, আচ্ছা এখানে বলবে কি, এখানে কিন্তু গাড়ি আছে, বাচ্চারা বসে এখানে গাড়িতে চড়তে পারে, একটা ওরা মিনিমাম ভাড়া নেয়, তো বাচ্চাদের বেশ ভালো লাগবে। এরপর এখান থেকে যদি কেনাকাটি আপনাদের কিছু করতে ইচ্ছা করে, আপনারা অনায়াসে করতে পারেন, তবে একটু দাম দর করে নেবেন, সব জায়গায় একটু ঘুরে তবে কিনবেন। আমরা অনেক জিনিস দেখেছি যেগুলো 30 টাকা বা 40 টাকা বলছিল বা 100 টাকা বলছিল, সেগুলো আমরা 50 টাকায় নিয়েছি বা 60 টাকায় নিয়েছি। ধরুন হাড়ের সেট আপনাকে 200 টাকা বলবে, সেটা হয়তো 150 টাকায় আপনি পেয়ে যাবেন, এরকম। তো একটু দাম দর করে নেবেন বা একটু আগে ঘুরে নেবেন, তারপরে আপনারা কেনাকাটি করবেন। তো রাত্রেবেলা আমরা চলে আসলাম। রাত্রেবেলা এসে আমরা বাইরের দোকান থেকেও খেতে পারতাম, কিন্তু আজকে ভাবছিলাম না, হোটেলে খেয়ে দেখি কীরকম। হোটেলে আমরা খেলাম আজকে, আমরা রুটি তড়কা নিয়েছিলাম একটা, আর একটা চিকেন তড়কা, দারুণ খেতে হয়েছিল। দ্য পিকুজের খাবার দাবার খুবই ভালো থাকে। আর ওরা বাইরে, ওদের একটা সেকশন আছে, বাইরে যদি কেউ কিনে খায় দাম ওদের জিএসটি অ্যাড করে না, বাট যদি মানে ভেতরে যে রেস্টুরেন্টটা ওদের, সেই রেস্টুরেন্টে যদি খাওয়া হয় তাহলে ওরা একটা খাওয়ার মানে টেবিলের চার্জ নেয়। এখানে বলে রাখি, আমি এরপরে কিন্তু এই চ্যানেলে প্রত্যেকটার একটা ডেডিকেটেড ভিডিও দেবো, মানে দ্য পিকুজেরও পুরোটা দেবো, সেখানে কত কী খরচা প্লাস মেনু কার্ডগুলো সমস্ত ডিটেলসে দিয়ে দেবো, প্লাস উদয়পুর সাইট সিনের সমস্তই আসবে। চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, করে রাখুন, তাহলে সব ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। নেক্সট ডে আমাদের শুরু হলো সাইট সিন। সেটা হচ্ছে প্রথম মোহনা থেকে। মোহনায় আমরা এই সানরাইজটা দেখছিলাম, তারপরে মোহনার নানান ধরনের মাছ, ওখানে একটা আড়ত আছে, আপনাদের সামনে তো দেখাবে, আপনারা জিজ্ঞেস করবেন মেন আড়তটা কোথায়, সেখানে এই ধরনের সমস্ত মাছ দেখতে পারবেন। তারপরে নেক্সট ডেস্টিনেশন চলে যাবেন, সেটা হচ্ছে শঙ্করপুর। শঙ্করপুরটা একটুখানি দেখে, শঙ্করপুরে খুব বেশি সময় না কাটিয়ে আপনি মন্দারমণি বা তাজপুরে সময় কাটাবেন, বেটার হবে। আমরা চলে গেলাম তারপর তাজপুর। তাজপুরে স্টার ইন রিসর্টে আমাদের যেহেতু বিয়ে হয়েছিল, সেই জন্য একটু স্মৃতি রোমন্থন করতে ওখানটাও চলে গেলাম, ওই বিচে একটু ঘুরে। তারপর ওখান থেকে আমরা গেলাম মন্দারমণি। এবার ঢুকছি নায়ে কালী মন্দিরে, খুব জাগ্রত এখানকার, খুব জাগ্রত কালী মন্দির। মন্দিরটা সংস্করণ চলছে, মন্দিরটা আর একটু ভালো করে করা হচ্ছে। আমি বহুবার দীঘা গেছি, কিন্তু এই নায়ে কালী মন্দিরে আমি কোনোদিন যাইনি। এইবার সাইট সিনে কিন্তু আমি গেছি এবং আমার খুব ভালো লাগলো। এখানে ভোগও পাওয়া যায়, সবটাই আমি এর পরে যখন ডেডিকেটেড সাইট সিনে দেবো তখন, নাহলে এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আপনারা কারা কারা গেছেন একবার কমেন্টে জানাবেন, আর না জানলে এর পরের বার গেলে অবশ্যই ভিজিট করবেন। এই ডে সাইট সিনের দুটো পার্ট হয়, একটা হচ্ছে সকালে যেটা এই যে করলাম, তারপরে ওরা হোটেলে ছেড়ে দেয়, সেখানে আপনি একটা টাইম পাবেন লাঞ্চের জন্য এবং স্নানের জন্য। তারপর আমাদেরকে টাইম দেওয়া হয়েছিল 3:30-র সময়, যেটা উল্টো দিকের, মানে যেটা ওড়িশার সাইডের, মানে উদয়পুর, চন্দনেশ্বর মন্দির, গোবিন্দর মন্দির, তালসারি, এইগুলো ভিজিট করার জন্য। তো আপনারা সেটা নিতেও পারেন, নাও নিতে পারেন। আমরা দুটোই ভিজিট করব বলে প্রথমেরটা আমাদের 1350 টাকা নিয়েছিল এবং সেকেন্ডেরটা আমাদের 650 টাকা নিয়েছিল। এখন আমরা যেটা হচ্ছে সেটা, আমরা চলে এসেছি আমাদের হোটেলে এসে আমরা যেহেতু সুইমিং পুলটাও একটুখানি এনজয় করবো ভেবেছিলাম, তো 8 ঘন্টা মতন আমরা সুইমিং পুলে ছিলাম এবং তারপরে আমরা চলে গেছিলাম বিচে। আমি খুব একটা নামিনি, ও আমাদের নেমে স্নান করে তারপর ঝটপট আমরা চলে এসেছিলাম লাঞ্চ করতে। লাঞ্চ আমরা করেছি রেনবো রেস্টুরেন্টে, যেটা আমাদের হোটেলের একটু আগে একটা রানীকুঠি বলে হোটেল আছে, তার নিচে, যেটা খুবই দারুণ খাবার পাওয়া যায় ওখানে। আমরা সেটা ডিসকভার করলাম সকালে, সেজন্য এখানেই আমরা লাঞ্চ করতে এসেছি। এবং তারপর ওখান থেকে আমরা রেডি হয়ে 3:30 নাগাদ বেরিয়ে গেলাম হচ্ছে তালসারির উদ্দেশ্যে, কারণ ওটা লাল কাঁকড়ার বিচ এবং দারুণ ইন্টারেস্টিং। তো এই যে এখানে আমরা বোটে করে যাচ্ছি হচ্ছে এখন লাল কাঁকড়ার সেই বিচটাতে, মানে ওখানে একটা ছোট্ট মোহনা আছে এবং ওইখানে একটা চর পড়ে, সেইখানটায় বোটে করে নিয়ে গিয়ে আপনাদের ছেড়ে দেয়, যেখানে ভোরে ভোরে লাল কাঁকড়া দেখতেই পাচ্ছেন। এগুলো পুরো যে ছোটো ছোটো যে দানা দানা দেখা যাচ্ছে, পুরোটা লাল কাঁকড়া। এই লাল কাঁকড়া দেখে মন ভরিয়ে তারপর এখান থেকে রওনা দিলাম হচ্ছে চন্দনেশ্বর মন্দির। চন্দনেশ্বর মন্দির একটা শিবের মন্দির, কিন্তু এখানে বলি, এখানে প্রচুর স্ক্যাম চলে। এই যখনই ওড়িশার এখানে ঢুকবেন, আপনি ধরুন ধূপ মোমবাতি নিলেন, কিনলেন, এটা জ্বালাতে যাবেন যেখানে, সেখানে একটা পুরোহিত দাঁড়িয়ে থাকবে, আপনার সেখানেও টাকা দিয়ে তবে জ্বালাতে পারবেন। এটা কোথাকার নিয়ম জানি না, ওখানে মাথা ঠেকানো, আপনি যদি কোনো ঢিল বেঁধে নমস্কার, মানে ঢিলটা নাও বাঁধে, শুধু ওই জায়গাটা যদি নমস্কার করেন তাতেও বলবে টাকা দিতে, মানে ওখানে প্রচুরের স্ক্যাম। এটা একটু বেঁচে থাকবেন। আমরা তো জাস্ট মানে কি বলবো, আমরা ওখানে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, কি আমরা নিজেরা ঠাকুরকে দক্ষিণে দেওয়ার পরেও এত জায়গায় ওখানে টাকা চাইছে, না দিলে খুব বাজে বিহেভিয়ার করছে। তারপর ওখান থেকে আমরা গোবিন্দর মন্দির ঘুরলাম, ওখানে ফটো তোলা অ্যালাউড না। তারপর ওখান থেকে উদয়পুরটাও ঘোরায়, কিন্তু উদয়পুর আমরা আগের দিন করেছি বলে জাস্ট ওখানটা মানে ওই ঢু মেরে আমরা ওখান থেকে চলে আসলাম হচ্ছে ঢেউসাগর। এখানে আমরা আমাদের গাড়িকে ছেড়ে দিয়েছিলাম, কারণ ঢেউসাগর থেকে আমাদের হোটেল, আমরা বললাম আমরা দেখে একটুখানি হেঁটেই চলে যাবো, একটু হাঁটাও হবে বিচের ধার ধরে। ঢেউসাগরে ঢোকার পর যেটা হয় সেটা সব থেকে ভালো হচ্ছে, ওপাশটা আপনার পুরোটাই বিচ, ওদিক থেকে এক্সিট পয়েন্টও আছে, বিচের ধার দিয়ে হাঁটতে হাঁটতে হোটেলে পৌঁছানো যায়। একটু লাগে, টাইম লাগে 10-15 মিনিট, কিন্তু বেশ ভালো লাগে ঢেউসাগর। আর ঢেউসাগরটা দারুণ, ঢেউসাগরটা বাচ্চাদের জন্য খুব ভালো, বড়দের জন্য
জায়েন্ট সুইং পর্যন্ত করেছে, সেই বালিতে যেরকম আছে বিদেশের মতন এখানেও করেছে। পুরো জিনিসটাই একদম বাচ্চাদের জন্য একটা পার্ক, এবং এটা আপনার চেষ্টা করবেন সন্ধেবেলায় যেতে, কারণ এখানে লাইটিংগুলো দারুণ হয়, দারুণ। এটা খোলেও বোধহয় বিকালেই, আমরা 5টা থেকে যতদূর জানি খোলে, আর 20 টাকা করে এটা এন্ট্রির মানে আমাদের টিকিট লেগেছিল, সবার জন্যই এন্ট্রি ওই 20 টাকা করে লাগে। এটা দারুণ মজা লাগবে বাচ্চাদের। ঢেউসাগর থেকে বেরিয়ে আমরা পৌঁছালাম আমাদের যে গন্তব্যস্থল, মানে আমাদের হোটেলের কাছাকাছি, যেটা একদমই নিউ দীঘা সি বিচের যে এরিয়াটা, সেখানে ওখানে একটা মেন রোডে, মানে যেটা সি বিচের মেন রোড, ওখানে একখানা জায়গায় কিন্তু খুব সুন্দর বিরিয়ানি পাওয়া যায়। কোনো দোকান না, একটা লোক একটা স্কুটিতে করে পিছনে হাঁড়িতে করে নিয়ে আসে। ওখানে লোকালি ওটা ভীষণ ফেমাস, সেই জন্য আমরা ওখান থেকে বিরিয়ানি খাবো ভেবেছিলাম। আগের দিন পাইনি, তো আজকে একদম তাড়াতাড়ি চলে গেছিলাম 8টা নাগাদ, ওখান থেকে বিরিয়ানি খেলাম। ওইটার আমাদের ফুড রিভিউ যে চ্যানেল ফুডি পিএম সেখানে থাকবে। নেক্সট ডে আমরা ব্রেকফাস্টের জন্য একটু সামনে মানে বিচের ধারের যে স্টলগুলো সেগুলোকেও দেখতে চাইছিলাম, ওখানে কীরকম কী প্রাইস এবং কীরকম কী খেতে। এখানে আমরা আলু পরোটা খেলাম, আর আলু পরোটা ওর খুব পছন্দ, আর আমি খেলাম পেটাই পরোটা আর একটা দোকান থেকে। তো আমরা সব দোকানে একটু ঘুরে খাচ্ছিলাম, আর এগুলো পুরোটাই কিন্তু আমাদের যে ফুড রিভিউ চ্যানেল ফুডি পিএম সেটাই কিন্তু পুরোটাই আসবে। আর তারপর একটুখানি সি বিচের ধারটা ঘুরে এবার তারপর আমরা রওনা দিলাম কলকাতার দিকে নয়, আমরা যেহেতু এরপরে এখান থেকে গ্যাংটক গেছি, তো আমরা এরপরে রওনা দিলাম হচ্ছে এনজেপির উদ্দেশ্যে দীঘা থেকে। এইটার কিন্তু মানে গ্যাংটকের ভিডিও কিন্তু এই চ্যানেলেই আসবে, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। এবার আসি খরচাপাতিটা বলছি। তার আগে বলি মন্দিরের ব্যাপারটা। এই যে দীঘায় মানে একদম স্টেশনের পাশে যে পুরীর জগন্নাথ মন্দিরের রেপ্লিকা তৈরি হচ্ছে, সেইটা খুলবে হচ্ছে 30শে মার্চ 2025। এরপর আসি হচ্ছে খাওয়ার ব্যাপার। লাঞ্চের যদি বলি, লাঞ্চের খরচা কিন্তু শুরু মানে ভেজ থালি ওখানে 75 টাকা থেকে শুরু, মানে আমরা যে রেস্টুরেন্টে খেয়েছিলাম বা আশেপাশে এইরকমই একটা রেঞ্জ। আর এমনি নর্মালি আপনি যদি মাছের নিতে চান তাহলে ওই চারাপোনা বা কাটাপোনা যেগুলো হচ্ছে ওগুলো 120 টাকা থেকে শুরু হয়। এবার তারপরে যত ভেটকি নিলে বা পাবদা নিলে ইলিশ নিলে সেগুলো কিন্তু 200-300 এরকম হয়। আমরা যেটা নিয়েছিলাম একটা কচু পাতা চিংড়ি, সেটা 300 টাকা আলাদা করে পে করতে হয়েছিল। আর আমরা রাইস আর ডাল যেগুলো সেগুলো আগের দিনটা আলাদা নিয়েছিলাম, নেক্সট ডে যখন মিল খেয়েছিলাম তখন কিন্তু মিল হিসাবেই নিয়েছিলাম, মানে তখন একটা প্লেটে ভেজ মিল এবং চিকেন মিল নিয়েছিলাম, সেটা ওই হিসাবে দাম নিয়েছিল। তারপর আসি হচ্ছে হোটেল, মেন যেটা। হোটেলের আগে শুরু করি হচ্ছে যাওয়াটা, একবার রিমাইন্ডারের জন্য। দীঘা থেকে 100 টাকা ভাড়া নিয়েছিল টোটোতে। হোটেল আমাদের 2466 টাকা পার ডে পড়েছিল, এইটা ব্রেকফাস্ট ছাড়া। যদি ব্রেকফাস্ট নিই তাহলে কিন্তু 2700 টাকা। দ্য পিকুজের এই অপশানটা আছে, আপনি উইথ ব্রেকফাস্টও নিতে পারেন, উইদাউট ব্রেকফাস্ট। আমরা যেহেতু ব্রেকফাস্ট বাইরে করবো এটাই চিন্তা করেছিলাম, সেজন্য উইদাউট ব্রেকফাস্ট নিয়েছিলাম, 2466 টাকা পার ডে পড়েছিল। তারপরে আসি উদয়পুর যাওয়া, উদয়পুরও 100 টাকা আমাদের ড্রপ করা, এবং তারপর ওখান থেকেও আবার 100 টাকা করে এদিকে ড্রপ করা। তারপর আসি সাইট সিন। সকালবেলার সাইট সিনগুলো প্রথম যেটা আছে মন্দারমণি শঙ্করপুরের যে ট্রিপটা, মোহনার ট্রিপটা, সেটা আমাদের 1350 নিয়েছিল, পার্কিং ওরাই দিয়েছিলেন। দ্বিতীয়বার মানে যখন সেকেন্ড হাফে 3:30 সময় যখন নিয়েছিল তখন 650 টাকা, যেটায় তালসারি থাকে, উদয়পুর থাকে, চন্দনেশ্বর মন্দির থাকে, গোবিন্দের মন্দির থাকে, এবং ঢেউসাগরে ড্রপ করেছিল, সেটা 650 টাকা উইথ পার্কিং। এবার বলি দীঘায় যাওয়ার মানে নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাওয়ার আপনার ওই 10 টাকা করে পড়ে, কিন্তু ওগুলো 10-20 এরকম ওরা না, মানে যখন যেরকম সেভাবে নেয়, তো 20 টাকাই আপনি ধরে চলুন। তারপরে আসি হচ্ছে ব্রেকফাস্ট বলে দিলাম। এবার আসি ডিনার। আমরা যে বিরিয়ানিটা খেয়েছিলাম সেটা আমাদের 110 টাকা নিয়েছিল, সেটা ছোটো 2 পিস বিরিয়ানি ছিল, একটা আলু 2 পিস চিকেন ছিল, একটা আলু ছিল, আর রাইস ছিল, এনাফ কোয়ান্টিটি ছিল। তারপর আসি হচ্ছে ব্রেকফাস্ট যেটা হয়েছিল আলু পরোটা, ওটা 40 টাকা নিয়েছিল, আর যেটা পেটাই পরোটা ওটা আমাদের 20 টাকা নিয়েছিল। ডিম সেদ্ধ নিলে আরও 10 টাকা করে এক্সট্রা থাকবে। মোরালেস একটা আপনাদের আইডিয়া দিয়ে দিলাম দীঘাতে কীরকম কী খরচা। কেনাকাটি যদি বলি, 40, 50, 60, 100, 200 নানান ধরনের আছে। তারপর আপনি ডাব খেতে পারেন, ওখানে ডাব খুব মানে সবাই খায় দেখি, ডাব মোটামুটি 50-60 টাকা, ছোট্টগুলো ওই 40 টাকা করে এরকম আছে। আমি খুব কাজু খেতে ভালোবাসি, সেজন্য ওখান থেকে কাজু নিয়েছিলাম, রোস্টেড কাজু 50 গ্রাম 60 টাকা, আর 100 গ্রামের নিয়েছিলাম, সেটা ওই 120 টাকা, একই দাম পড়েছিল। এই হচ্ছে আপাতত খরচার একটা হিসাব একটা দিয়ে দিলাম। আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করবেন, কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন, তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিও কত দূর অবধি যাচ্ছে। পরের ভিডিও দেখা হচ্ছে, বাই বাই, ততদিন সবাই ভালো থাকবেন। আমাদের ঘোরা তো ভালো হয়েছে, খুবই ভালো, কিন্তু আমরা চাই যাতে আপনারাও ভালো করে ঘুরতে পারেন। তো তাই জন্য আমি এই এনার প্রতি মানে এতটাই আমার ভালো লেগেছে, ইনি এত শুধু ড্রাইভ করে আমাদের নেননি, মানে ড্রাইভ করে জায়গায় পৌঁছায়নি, পুরো যেতে যেতে যতগুলো পয়েন্ট ছিল সেগুলো কিন্তু উনি খুব সুন্দর করে বুঝিয়েছেন, যেগুলো জানতাম না। এতবার দীঘা মন্দারমণি এসেছি, তাও অনেক পয়েন্ট জানতাম না, উনি সেটাও আমাদেরকে কিন্তু বলেছেন। তো ওনাকে অনেক ধন্যবাদ, আর আমি ওনার ফোন নাম্বারটা দিয়ে দেবো, কীভাবে কি বুকিং করবেন সমস্ত শোনেন। নমস্কার, আমরা ওই শঙ্করপুর যাওয়ার পথে মেরিন ড্রাইভ আছে, মেরিন ড্রাইভে আমরা যাচ্ছি, দাঁড়িয়েছি মেরিন ড্রাইভে। তো আমাদের এই যে চম্পা নদী দেখছেন, চম্পা নদীর পাশে আমরা দাঁড়িয়েছি। ভাইদের ওনাদেরকে আমি গিয়ে ঘুরিয়েছি মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর আর দীঘার মোহানা আইল্যান্ড, সব জায়গায় ঘুরিয়ে দেখিয়েছি। ওনাদের কীরকম ভালো লেগেছে ওনারাই বলতে পারছেন নিশ্চয়ই। দীঘায় এলে আমাকে খোঁজ করবেন, অসুবিধা কিছু নেই। আপনি আপনাদের সুরক্ষা খুব ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে
সব কিছু। আমার ফোন নম্বরটা নিতে পারেন, ফোন নম্বর হচ্ছে 9733605444 978372939327 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। দীঘায় এলে খুব ভালোভাবে সুরক্ষাভাবে ঘুরিয়ে দিতে পারবো। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো বললেন।